নানা কার্যক্রমে ব্যস্ততম দিন কেটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মধ্যে বিভিন্ন দেশের প্রধানদের সাথে একাধিক বৈঠক করেছেন তিনি। আবার অংশ নিয়েছেন বাংলাদেশ, আমেরিকা সহ 8টি দেশ নিয়ে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ অনেকে উপস্থিত ছিলেন। হাসিনা শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে G20 সম্মেলন থেকে ঘর বাড়ানো। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। লোন করে তারা গাড়ি কিনছে, এই কিস্তি দিবে কে? ডক্টর ইউনূস দিবে এই কিস্তি। পাবলিক কোনটি বিচারপতি? আমরা কি রাজাকার এই দেশের? আমরা কি রাজাকার? আমরা কি রোহিঙ্গা? এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালিপি ঠিকই গেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচল বানিয়ে দেবো আমরা। ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সবার সাথে আমরা একজোট ছিলাম, কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন। আমরা সহযোগিতা করলাম। এখন আমরা রাস্তাঘাটে চলতেছি, তারা দেখতেছি এখন উল্টাপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে। জাজদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ, আমি এটাকে অসাধারণই বলছি, বিতর্ক ছড়িয়ে পড়েছে। সেটা হলো মত প্রকাশ বলতে আমরা কি বুঝবো? বিষয়টা হচ্ছে এরকম ভাবা যায়। দেখেন, আমরা বরাবরই বলি যে ভারতের প্রতি আমাদের কোন রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদির সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। 24 ঘন্টার মধ্যে নাকি বাংলাদেশের রাস্তায় সেনা নামতে চলেছে। আসলে সেনাপ্রধান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ঠান্ডা লড়াই চলছে। আমাদের কিভাবে রক্ষা হওয়া যায়, কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে, একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে 24 ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলমান G20 সম্মেলনে মূল পর্বের পাশাপাশি নানা কার্যক্রমে ব্যস্ততম দিন কেটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মধ্যে বিভিন্ন দেশের প্রধানদের সাথে একাধিক বৈঠক করেছেন তিনি। আবার অংশ নিয়েছেন বাংলাদেশ, আমেরিকা সহ 8টি দেশ নিয়ে নরেন্দ্র মোদীর বিশ্ব জৈব জ্বালানি জোটের ঘোষণায়ও। পরে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল আয়োজনের পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোর প্রধানদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বৈঠকে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ অনেকে উপস্থিত ছিলেন। এর মধ্যে সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল্লাহ, নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তাইনুবু, আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্টো ফার্নান্দেস, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে পারস্পরিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে সবার সাথে। এদিকে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র সহ 8 দেশ নিয়ে বিশ্ব জৈব জ্বালানি জোট গঠন করা হয়েছে, তাতেও ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে G20 সম্মেলন থেকে এই জোটের ঘোষণার মূল উদ্দেশ্য পরিবহন, বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন কাজে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে জৈব উৎস থেকে উৎপাদিত বায়োফুয়েলের ব্যবহার বাড়ানো। পরে বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক সাড়া মিলবে বলে প্রত্যাশা জানানো হয় বাংলাদেশের তরফ থেকে।
বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন তিনি। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী 16 মার্চ গুতেরেসের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। সরকার বিপদে পড়ে যাবে, লোন করে তারা গাড়ি কিনছে, এই কিস্তি দিবে কে? ডক্টর ইউনূস দিবে এই কিস্তি? আওয়ামী লীগ কোন বিচারপতি? আমরা কি রাজাকার এই দেশে? আমরা কি রাজাকার? আমরা কি রোহিঙ্গা? এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালিপি ঠিকই গেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচল বানিয়ে দেবো আমরা। ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সুবাচ্ছের সাথে আমরা একজোট ছিলাম, কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করলাম। এখন আমরা রাস্তাঘাটে চলতেছি, তারা দেখতেছি এখন উল্টাপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতির সাথে তারা জড়িত হয়ে গেছে। হাসনাত সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ, আমি এটাকে অসাধারণই বলছি, বিতর্ক ছড়িয়ে পড়েছে। সেটা হলো মত প্রকাশ বলতে আমরা কি বুঝবো, বাক স্বাধীনতা বলতে কি বুঝবো, এর চৌহদ্দি কতটা, এর সীমা কতটা। খুবই চমৎকার চমৎকার ডিবেট। আমি এটাকে খুব ছোট একটি ঘটনা না, এটাকে খুব বড় একটা ঘটনা হিসেবে দেখতে চাই এবং এই আলাপটা আমাদের সমাজে চলুক। এই স্বাস্থ্যকর আলাপটা করার মাধ্যমে, এই ধরনের আরো আলাপ করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনরুদ্ধার আমরা করতে পারবো বলে মনে করি। ঘটনাটা আমরা হয়তো খেয়াল করেছি, গতকাল হাসনাত সার্জিসরা গিয়েছিলেন মাগুরার যে শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানাজায়। একটু অফ টপিক, তারা হেলিকপ্টারে গেছেন সেখানে, এটা নিয়ে আলাপ টালাপ আছে। যাই হোক, সেই আলাপ আজকে সরিয়ে রাখি। এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার। যাই হোক, তারা যখন গেছেন সেখানে তারা জানাজায় অংশ নিতে যাচ্ছেন, এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায়। পুরুষ বলছেন যে সার্জিসরাও গেছে, তখন ওই নারী একটা গালি দিয়ে বলেন ওরা গেলেই বা কি, না গেলেই বা কি। এটা আসলে অন এয়ার হওয়ার কথা ছিল না, এটা কোনো একটা ভুলে, টেকনিক্যাল কোনো একটা ভুলে অন এয়ার হয়ে যায়, ফলে আমরা শুনে ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল বিতণ্ডা শুরু হয়। আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্হিত অপরাধ করেছেন, কেউ কেউ মনে করি তিনি সেটা করেননি, চ্যানেলও মনে করেছে তারা গর্হিত অপরাধ করেছে, সে কারণেই বা চ্যানেল টু সাম এক্সটেন্ট কিছুটা ভীতির কারণেই হয়তো তারা 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করেছিলেন। এরপর খুবই ইন্টারেস্টিং ব্যাপার, জনাব হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি একটা পত্রিকায় দেখলাম, এবং তার দলেরই জনাব হান্নান মাসুদ, তাদের মধ্যেই এই ইস্যুটা নিয়ে ভিন্ন মত আছে, অন্যদের তো আছেই, আমি সেদিকে যাচ্ছি না, আমি এই দুজনের বক্তব্যটা একটু দেখতে চাই। জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন, এখন টিভির ওই চ্যানেলটার নাম, সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম, আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। এটা আবার ভাল লাগেনি জনাব হান্নান মাসুদের। তিনি বলছেন, শুধু একটা কথাই বলবো, অতি উদার হইতে যাইয়েন না, এত সুশীলতা ভালো না। এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট, এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছে না, দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এত ভিত আরো শক্ত করে দিয়েন না। তিনি লেখেন, নিজেরা তো ভুগবেনই, পুরো জাতিকে ভোগাবেন। আসলে যদি আগামী প্রজন্মের জন্য, নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান, অবশ্যই অবশ্যই হাসিনার তৈরি এই মিডিয়া এস্টাবলিশমেন্ট, প্রশাসনিক এস্টাবলিশমেন্ট, এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে। তারপর আরো কিছু কথা আছে, তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে কথাটা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে জনাব হাসনাত আব্দুল্লাহর যে মন্তব্য তাকে হান্নানের কাছে অতি সুশীলতা মনে হয়েছে। আচ্ছা, এখন প্রথম যে বিতর্কটা এসছে সেটা হলো, এটাকে গালি দেয়া বলা যাবে কিনা। কারণটা হচ্ছে এই, আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি, গালিও আমাদের পরিচিত অপরিচিত, ক্লোজ, অফিসে বসের পেছনে, আদার এমপ্লয়িজ যাদের পছন্দ হয় না ডেরোগেটরি মন্তব্য করেন, গালি দেন, টিচারদের পেছনে দেন। সো পেছনে ব্যক্তিগত পরিসরের কথাকে আমরা আসলে কিভাবে দেখব? ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে, আমরা ছোটবেলায় এগুলো করতাম, মানে কিরকম
আমার পেছনে কেউ একজন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে, আমার এক বন্ধু ওখানে ছিল, সে এসে আবার আমাকে এটা বলে দিতে চাইতো, আমরা খুব ক্ষেপে যেতাম। কিন্তু ব্যাপারটা এখন আমরা যদি ম্যাচিওর জায়গা থেকে চিন্তা করি, ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই, সেই পরিসরে অবমাননাকর ডেরোগেটরি মন্তব্য হতে পারে, গালি দেওয়া হতে পারে, সেটা কি বাকস্বাধীনতার মধ্যে পড়ে না? আমি মনে করি পড়ে। তাই যদি হয়ে থাকে, এটা তো আসলে আদতে একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য, যেটা সামহাউ পাবলিক হয়ে গেছে। এটা তো আসলে পাবলিকলি করা হয়নি। এটা যদি পাবলিকলি করা হতো তখন সেটা নিয়ে আরেক ডাইমেনশনের ডিফারেন্ট ধরনের আলাপ হতে পারত। সো আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি না। পাবলিকলিও হলে ব্যাপারগুলো কেমন দাঁড়াবে? হাসনাত যেটা লিখেছেন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকে আপত্তি তুলছেন যে গালিরও স্বাধীনতা আছে, মানে গালির স্বাধীনতা আছে কিনা এটা নিয়ে ডিবেট আছে। এবার আমরা যদি বলি পাবলিকলি যদি গালি দেওয়া হয়, মিন করে যদি গালি দেওয়া হয়, আমি পাবলিকলি দিচ্ছি মানে আমি আসলে এটা দায়িত্ব করছি এবং আমি চাইছি জনগণ দেখুক আমি তাকে গালি দিচ্ছি। হাসনাত মনে করেন এই স্বাধীনতা আছে, এবং আমি দেখেছি অনেকে আবার একটা কথা বলছেন যে না, গালির স্বাধীনতা নেই। আবারও বলছি, এটা আমি মানে কোনো সমস্যাই মনে করি না, কারণ এটা একটা পাবলিক স্পেসের গালি, এটা প্রাইভেট স্পেসের গালি, এটা পাবলিকলি চলে আসছে। পাবলিকলি দিলেও কি হতে পারে? প্রথম কথা হচ্ছে সাংবাদিকরা পারেন কিনা পাবলিকলি এটা করতে, কারণ সাংবাদিকতার সাথে দায়িত্বশীলতার প্রশ্ন আছে। তারা একটা জায়গায় থেকে যখন কাজ করেন তাদের মধ্যে এক ধরনের নিউট্রালিটির প্রশ্ন আছে। সেটা কোনো একটা বিশেষ ব্যক্তি যার রাজনৈতিক মতাদর্শ আছে, রাজনৈতিক দল আছে, সেই ক্ষেত্রে তার এই ধরনের মন্তব্য একটা পক্ষপাতের পারসেপশন দেয়। সেই কারণে এটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে। আর গালি দেয়া নিয়ে কখনো কখনো আমাদের সমাজে এটা হয় যে আমরা আসলে গালিকে এখনো অ্যাকসেপ্ট করতে শিখিনি, যদিও সারা পৃথিবীর বহু দেশে রাজনীতিবিদদেরকে বিশেষ করে প্রকাশ্যে গালি দেওয়ারও চর্চা আছে। সেটা নিয়ে খুব অভাবনীয় কোনো কিছু ঘটে যায় তা না। সুতরাং হাসনাত যে কথাটা বলছেন যে গালি দেওয়ার স্বাধীনতা আছে, আমি এটাকে খুবই চমৎকার একটা স্ট্যান্স বলে মনে করি। সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, এই গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাকরিচ্যুতির পর পলিটিক্যালি অসাধারণ একটা স্ট্যান্স নিয়েছেন হাসনাত আমি বলে মনে করি। আমি হান্নান মাসুদের সাথে দ্বিমত প্রকাশ করি। শুধু হান্নান মাসুদ না, আরও অনেকেই আছেন যারা মনে করেন যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। কথাগুলো রিপিটেশন হচ্ছে বারবার, তারপরে বলে রাখা ভালো, প্রাইভেট স্পেসের মন্তব্য পাবলিক হয়ে যাওয়ার কারণে আসলে মানে এটা নিয়ে আসলে কোনো আলোচনাই হওয়া উচিত না যে গালি দেওয়া হয়েছে। এটা প্রাইভেটলি আমরা প্রত্যেকে, এমনকি হাসনাত সার্জিসদেরকে গালি দেওয়া হয়েছে। আমি ধারণা করি, হলফ করে বলা যাবে না যে তারা তাদের অপছন্দের মানুষকে অন্তত প্রাইভেট স্পেসে কোনো ডেরোগেটরি মন্তব্য অ্যাটলিস্ট করেন। এটা হতেই পারে না। আমরা প্রত্যেকে করি, আমি করেছি, আমি বহু সময় করেছি। আমার যাকে পছন্দ তার পেছনে কথা, আমাদের কোনো খুবই মানে কোনো টিচারের পেছনে যাদেরকে আমরা পছন্দ করতাম না তাদেরকে পেছনে আমরা অনেক কথা বলেছি। এরকম আছে, কোনো ব্যক্তি হতে পারে, সেই কথাগুলো থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা পাবলিকলি করছি কিনা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই রেজিমের বহু লোকজনকে প্রাইভেট আলোচনায় প্রচুর মানুষ আমরা একত্র হয়েছি, কথা বলেছি, প্রচুর মানুষ তীব্র অবমাননাকর মন্তব্য করেছি, অনেকে গালিগালাজ করেছি, কিন্তু সেটা আমরা আবার পাবলিকলি করিনি। তো এখনো করি না। কেউ বলবেন যে আগে ভয় করেননি, এখন তো ভয় নেই, কিন্তু না, আমি এখনো করি না। এটা আমি মনে করি এটা আমার চিন্তা, এটা আমার জায়গা। কিন্তু কেউ যদি করে ফেলেন সেটা বাকস্বাধীনতা, এটা যদি বলছি পাবলিকলি প্ল্যান করে যদি করে থাকেন সেটা বাকস্বাধীনতার সীমার মধ্যে পড়বে কিনা। আমার মনে হয় একটা জিনিস একটু মনে রাখা দরকার, আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ চাই, গণতান্ত্রিক সমাজে আস্তে আস্তে আমাদের এইগুলোর প্রতি অভ্যস্ত হতে হবে, ডেরোগেটরি মন্তব্য নিতে পারতে হবে, কিছুটা গালিগালাজও আমাদের রাজনৈতিক নেতাদের নিতে পারতে হবে। এই ধরনের স্বাধীনতা থাকা উচিত। আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সমাজে হেইট স্পিচ বলা হয়, কোন গালিকে হেইট স্পিচ হিসেবে নেওয়া যাবে, ডিবেট, এগুলো প্রত্যেকটা ডিবেট। এই জন্য বলছিলাম যে এই ডিবেটটা অসাধারণ, কারণ এগুলো আসলে কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই যে এই মাপকাঠিতে মেপে বলে দেওয়া যাবে যে এটা গালি হয়েছে বা গালিও কোনটা, এটা নিয়ে একসময় ডিবেট হতে পারে। মানে এটা গালি হয়েছে, এটা গালি হয়নি, এটা হেইট স্পিচ হয়েছে, এটা হেইট স্পিচ হয়নি। এটা আসলে সমাজের এই যে আমরা আলোচনা করছি, তর্ক করছি, এটার মাধ্যমেই নির্ধারিত হয়। সেই কারণে আমি বলেছিলাম যে এটা আসলে দেখা অসাধারণ ব্যাপার যে আমরা এখন এই আলাপটা করছি, এবং আমাদের একটা গণতান্ত্রিক সমাজে এই জিনিসটা চলারই কথা ছিল। আমি আবারও বলি যে জনাব হাসনাত আবদুল্লাহ যে স্ট্যান্স নিয়েছেন এটা একটা চমৎকার নজির হয়ে থাকবে। এই নজিরটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে।
আর আমরা আস্তে আস্তে শেখ হাসিনাকে যখন খেদিয়েছি, শেখ হাসিনা নিশ্চিতভাবে মিডিয়াতে প্রচুর তার দোসর রেখে গেছেন। এদের অনেকেরই হয়তো তাদের প্রতি, মানে যারা মুভমেন্ট করেছেন, ওরা সামনের সারিতে ছিলেন, তাদের প্রতি হয়তো ক্ষোভ আছে যে নারী তাকে ব্যক্তিগত স্পেসেও গালি দিয়েছেন, হয়তো তার ক্ষোভ থেকে থাকতে, আমি জানি না তিনি কোন মতাদর্শের মানুষ। যদি সেটা হয়েও থাকে সেটার জন্য আসলে আমরা অন্তত যে কথাটা বলি সবসময়, যে শেখ হাসিনার প্রতি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তার দোসররা যে যেখানে আছে, পুলিশে থাকুক, মন্ত্রণালয়ে মানে সচিবালয়ে থাকুক, কিংবা মিডিয়াতে থাকুক, আমরা তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। সুতরাং সোফার যা হয়েছে, আমি মনে করি এই ঘটনাটা নিয়ে সঠিক জায়গাতেই আছি। আমিও মনে করি তাদের চাকরিতে পুনর্বহাল করা উচিত। আমি জানি না এর মধ্যে হয়ে গেছে কিনা, না হলে আমিও সেই আহ্বান জানাতে চাই। আর আমরা একটা দ্বিমত প্রকাশের, ঝগড়া করার এবং আস্তে আস্তে একসময় অনেক টাফ গালিও যাতে আমরা দিয়ে ফেলতে পারি এবং সেটা সহ্য করতে পারি, সেটা চাইবো। কিন্তু সেটাও যদি হয়, আমি আমার ভিডিওতে এই কথা বহু আগে থেকে বলি, আমাকে সমালোচনা তো করতে পারেনি, আমাকে গালিও দিতে পারে, আমাকে দেন আপনারা অনেকেই, অনেক বিভৎস গালি দেন, যেটা দেখে আমার স্বজনরা অনেকে কষ্ট পান, আমাকে বলেন। আমি একেবারেই পাই না, আপনাদের সেই অধিকার আছে বলে মনে করি। এবং আমি এটুকু বলে শেষ করি, এটা আবার ভিডিও নিয়ে খুব খুশি হব যদি যে যে জায়গায় আপনি দ্বিমত প্রকাশ করছেন সেগুলো যদি প্রকাশ করেন। আমরা একটা আলোচনা বা ডিবেটের, ডিসকোর্সের সোসাইটি চাই। সুতরাং গালি বকাঝকা করতেই পারেন, কিন্তু ওটা আরো ভালো হয় করলে যদি আপনি আমাকে আমার যুক্তি, আমার পয়েন্টের বিরুদ্ধে কিছু যুক্তি বা পয়েন্ট আপনি হাজির করেন। কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শিখায়, ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে, জ্ঞান দিতে আসে, इस बार आओ ठाकुर गौ माता की कसम गौ मात्र आपको क्या कहते हैं मैं খাওয়াই দেয় বিষয়টা হচ্ছে এরকম। ভাবা যায়, দেখেন আমরা বরাবরই বলি যে ভারতের প্রতি আমাদের কোন রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। আপনারা একটা ছবি দেখছেন, ছবিটা আপনি এখনো বোঝেন না এটা কি। আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নাই, ভারতে মুসলিমরা এর থেকে ভালো থাকে, বাংলাদেশে হিন্দুরা এরকম রাইটস পাচ্ছে না, এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন। এই ছবিটা হচ্ছে পলিথিনে মোড়ানো নীল, ছবিটা হচ্ছে একটা মসজিদের। আজকে মানে শুক্রবার 14 মার্চ ভারতে হোলি উৎসব হবে। আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেশটির উত্তরপ্রদেশের 10টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। ভাবা যায় এখন কেন? এই যে আজকে যে হোলি উৎসব হবে, এই হোলি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব, ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে, সেরকম কোন একটা ঘটনা যেন না ঘটে পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে। কাদের কাছ থেকে নিরাপত্তা? বিজেপি, শিবসেনা, আরো বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে, যারা মোদীর এই শাসনামলে পুরো ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে, আইন করে ধ্বংস করে দিয়েছে, আরো নানান ঘটনা করেছে। আর আজকে আমরা দেখলাম এই ঘটনা। বলা হচ্ছে যে আজকে পবিত্র জুমা এবং হোলি একই দিনে পড়েছে, যা গত 60 বছরেও নাকি পড়ে নাই। আর এই উৎসবকে কেন্দ্র করে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা, এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই 10 হাত দূরে একটা মসজিদ, এই 10 হাত দূরে একটা মন্দির। যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে, শুধু আজানটা হয়। এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর ভারতে যেটা হচ্ছে এটা কি? বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী
অতিরিক্ত হিন্দু সাজতে গিয়া, অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা পুরো ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে। ওই দিন খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে। আর এই সকল কিছুর জন্য মোদীর সরকার দায়ী থাকবে। কেউ কেউ বলছেন মোদীর পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে। তবে ভোটের মাঝে মোদীর এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালোই রেজাল্ট আছে। তবে আমজনতা যারা একটু উদার মন মানসিকতার এই সাম্প্রদায়িক অসম্প্রীতি যেটা এটা মানুষ পছন্দ করে না। ভাই তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি, রেসপেক্ট থাকতে হবে। আজকে এই দৃশ্য দেখার পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের এটা সেটা নিয়ে আরেকবার কথা বললে, ওই যে ভিডিওর প্রথমে বলছি গোমূত্র খাওয়াই দেয়া। ভালো থাকুন। বাংলাদেশের খবরে বিরাট আপডেট। 24 ঘন্টার মধ্যে নাকি বাংলাদেশের রাস্তায় সেনা নামতে চলেছে। আসলে সেনাপ্রধান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ঠান্ডা লড়াই চলছে, আর তারই ফলস্বরূপ এই ধরনের ঘটনার সাক্ষী হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের খবরে বিরাট আপডেট। 24 ঘন্টার মধ্যে নাকি সেনা নামতে চলেছে। আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি ঠান্ডা লড়াই চলছে। ঠিক কি ঘটনা, চলুন বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বলতে কিছু নেই। কিছু রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবধারা ও লক্ষ্য নিয়ে চলার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনের জন্য মরিয়া, আবার কোনো দল জঙ্গি সংগঠনকে পাথেয় করছে, আবার কোনো দল শুধুমাত্র ভারতের দিকে আঙুল তুলছে। নেই স্থায়ী কোনো সরকার। সরকারের অন্দরে থাকা উপদেষ্টারা নতুন আত্মপ্রকাশ হওয়ার দলে ভিড়েছেন, নতুন নিয়ম তৈরি করছেন। আবার কেউ কেউ শুধু ভারত বিদ্বেষী মনোভাবকে জাগ্রত করছে কিছু মানুষের মধ্যে। ফলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনার কোনো লক্ষণই নেই বাংলাদেশে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে গত 7 থেকে 8 মাসে। আর এই পরিস্থিতিতে খবর 24 ঘন্টার মধ্যেই নাকি সেনা নামতে চলেছে সে দেশে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের একটি ক্ষীণ আশা দেখা যাচ্ছিল, সেটা এখন আর নেই। অর্থাৎ নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি পদ্মা পারে। শুধু তাই নয়, নির্বাচন নিয়ে সরকারের অন্দরে মতানৈক্য তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেড়ে চলেছে খুন, ডাকাতি, ধর্ষণের ঘটনা। অপরাধীরা সুযোগ নিচ্ছে, ঠিক যেমনটা কয়েকদিন আগে বলেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের একটা বড় অংশ এখনো সেনা প্রধানকেই ভরসা করে। দেশের সংকট পরিস্থিতিতে সেনাবাহিনীর ওপর বরাবর আস্থা রেখেছে বাংলাদেশের মানুষ। ওয়াকিবহাল মহল বলছে এবারও তার অন্যথা হবে না। কিন্তু এই অরাজক পরিস্থিতি থেমে যাক, এটা কি কোনোভাবেই চাইছেন না মোহাম্মদ ইউনূস? অন্তত তার কার্যকলাপ দেখেই প্রশ্নগুলোই উঠছে। সূত্রের খবর, ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার চেষ্টা চলছে বহুদিন থেকে। আর তার একমাত্র কারণ, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একটি নির্বাচন চাইছেন তিনি। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া এবং ফয়জুর রহমান তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে জোট করে সেনাপ্রধানের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেন। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে চাইছেন। এই সমস্ত ঘটনা এক সূত্রে বাঁধলেই বোঝা যাবে, সেনাপ্রধান এবং এই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে চরম সংঘাত তৈরি হচ্ছে, যেটা গোটা দেশের জন্য মোটেই ভালো নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এর মধ্যে যদি সেনাপ্রধান দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে সক্রিয়ভাবে সেনা নামান, তবে কট্টরপন্থী জঙ্গি সংগঠন থেকে সরকারের অন্দরে বসে থাকা পদাধিকাররা সামলাতে পারবেন তো, এই প্রশ্নটাই উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায়, কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে, একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে 24 ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি। এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ, আমাদের কয়েক ভাই বলছে যে গুজব, মিথ্যাচারণ, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন। কোনো ডেডলাইন, কোনো তারিখ, এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা, না যাই না, না শুই না, বাস্তব অবস্থা যেটা যে না করা হয়,
আওয়ামী লীগ একটা 77 বছর দল, প্রাচীনতম দল, যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা উপহার দিচ্ছে, সেখানে আমরা এবং আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে, সম্মানের মধ্যে হওয়া উচিত। এটা যেন আমরা সবাই খেয়াল রাখি, কারণ এই দেশটা আমাদের। কারণ যে শকুন রায় দেশ দখল করছে, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে। বিপদ আল্লাহ দেয়, আল্লাহই রক্ষা করে। আমাদের ভুলটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিল, ওগুলো আমরা সকলেই জানি। সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান, তাকে আমাদের দেশে কিভাবে আনা যায়, ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে সেটা থাকবে, এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে। আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আসছি। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, যে সংগঠনের শুধু ছাত্রলীগের 36 লক্ষ নেতা থাকার কথা, সেম যুবলীগেরও 36 লক্ষ নেতা থাকার কথা, এবং অন্য সংগঠনেরও এই মিলে আমাদের 1,72,00,000 শুধু নেতা যাদের পদ আছে, এই অবস্থা আমাদের নেতৃত্বটা থাকার কথা ছিল। কেন বা কিভাবে হয় নাই বা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই 1,72,00,000 শুধু আমাদের নেতা থাকার কথা। পৃথিবীর কোন দেশে যদি একসাথে 50,000 মানুষ দাঁড়ায়, তার পরাজয় হয় না। আমরা সবাই বক্তা, সবাই বুঝি, সবাই জানি সবকিছুর মধ্যে আমাদের কি হয়েছে কি হয় না, এটা আমরা সবাই জানি। আমি বললাম 1 লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই, তাহলে সেখানে কোনো শক্তি এই শক্তিকে দমাইতে পারে না। এই 1,72,00,000 মধ্যে আমি একজন সমর্থক, আমি কোন কমিটির সদস্য না, আমি একজন সমর্থক হিসেবে আছি। সেই হিসেবে অনুরোধ করবো, আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন, যার যার ওয়ার্ডটা, আমি আবারও বলছি 64,000 ওয়ার্ড আছে, যার যার ওয়ার্ডটা যদি আমরা নিজেরা ওইখানে অবস্থান করতে পারি, নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি, নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি। ততদূর দুঃখের বিষয়, আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি, আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না। আমি একটু বাস্তব মানুষ, আমি অনেক কিছু বলে ফেলাই। আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না। আমার ওয়ার্ডে তো আপনি কি অবস্থান করে দিবে না, বা আপনার ওয়ার্ডেও কিন্তু আমি অবস্থান করে দিব না। ওইখানে পক্ষের লোক থাক, বিপক্ষের লোক থাক, যার যার ভোট সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি, তাহলে সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছাই দিবে না। সেই হিসেবে আমি বলছি যে এটা আমাদের নেতার কাজ, উনি এটা করছেন, আমাদের যে কাজটা সেটা আমরা করব। সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন, যার যার ওয়ার্ড, যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি। যার সাথে আলোচনা করে, যার সাথে পরামর্শ করলে, যার সাথে নিগোসিয়েশন করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো, আমরা সেই অবস্থানটা তৈরি করি। আমাদের নেতার পক্ষে 24 ঘন্টা হয়তো বা সময় পাওয়া যাবে। ওই 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 3 দিন আগে, 10 দিন আগে সেগুলা গল্প করে লাভ নেই। 24 ঘন্টা সময় পাবো। 24 ঘন্টায় যে যেখানে আছি, যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে, আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র, আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময় যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই। এই যে দখলদার, এই যে আজকে একজন মার কোলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই। যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা নিরাপদ নাই, তাহলে সেখানে যুবক, তরুণীরা, তরুণরা, বৃদ্ধরা, আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই। সেই জন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, যারা আজকে এখানে আলোচনা শুনছেন, অন্তত আপনাদের কাছে অন্তত অনুভূতিটা আসুক, নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি। সেই জন্যই মানুষের সাথে সম্পর্কের বিকল্প কিছু নাই। শত্রু থাকবে, অপরাধীরা থাকবে, কিভাবে আমাদের টিমটা, আমরা আওয়ামী লীগ পরিবার, আমরা যেন একসাথে থাকতে পারি। এটা আমাদের দেশ, আমাদের প্রিয় শ্রদ্ধেয় নেতা যিনি আমাদের জাতির পিতা, এটা আমাদেরকে দিয়ে গেছেন 30 লক্ষ রক্তের শহীদের বিনিময়। এই মানচিত্র কুকুর শুকনে খাবে, এটা কোন
কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না। আজকে চোরের বিচার হচ্ছে না, আজকে খুনিদের বিচার হচ্ছে না, আজকে যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না, অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা, শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে। আমরা দেশের বাইরে ছিলাম, চিকিৎসার মধ্যে ছিলাম, সেইখানে আমাদেরকে বিভিন্ন 302 মৃত্যুদণ্ড যেগুলো হয় সেই সব মামলা দিয়ে রাখছে। সারা দেশেই আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই 64,000 এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে। সেই হিসাবে আমি একটু অনুরোধ করব, আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন। আমাদের এখানে নেত্রীর পক্ষ থেকে একটা ডিসিশন আসবে, আমরা যেন 24 ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি। এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি। এই জন্মভূমির জন্য যা দরকার, যা প্রয়োজন, মানুষের শান্তিতে রাখার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যা যা প্রয়োজন, আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের এই প্রিয় জন্মভূমি মানুষের যে ন্যায় বিচার পায়, মানুষের স্বাধীন চেতনায় চলতে পারে, এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়ায়, কারণ মানুষ আমাদের ভুল ত্রুটি আছে, আল্লাহর কাছে আমরা ক্ষমা। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।